বাচ্চাটাকে তুমি এখানে ফেলে যাচ্ছ কেন? না না স্যার, আপনার কথা ভুল হচ্ছে। এই বাচ্চাটা আমার না, আমি ওইখান দিয়ে যাচ্ছিলাম আর বাচ্চাটাকে পড়া দেখলাম, তাই আমি এখানে এসে রেখে গেলাম। আমার ভুল হচ্ছে? আমার ভুল হচ্ছে? আমি স্পষ্ট গাড়ির ভেতর থেকে দেখেছি বাচ্চাটাকে তুমি ওই দিক থেকে কোলে করে আদর করতে করতে এনে এখানে ফেলে দিয়ে চলে যাচ্ছিলে। কেন, কি হয়েছে? কার বাচ্চা এটা? না স্যার, এই বাচ্চাটা আমার না। কোনো কাহিনী নেই। তোমাদের মতো মেয়েদের আমি খুব ভালো করে চিনি। একে তো বাচ্চাকে জন্ম দিয়ে দাও, তারপর আর বাচ্চাকে লালন পালন করতে পারো না, তখন যেখানে সেখানে ফেলে দিয়ে চলে যাও। কি ভেবেছো আমি কিচ্ছু বুঝি না? স্যার, এর পিছনে অনেক বড় রহস্য আছে। স্যার, রহস্যটা হচ্ছে ওর বাবা। এই তুমি এগুলো কি করতেছো? না না, তুমি বাবার ফ্রিজে দুধ ফেলে কেন মগ করতেছো? এই চুপ! একটা কোনো কথা বলবে না। আমি যেটা করছি ঠিক করছি। আমার ওই ছোট বোতলে মদ ভালো লাগে না, ফিডারের মদ খাবো। ওই বাবুরা খায় না, এভাবে মদ খাবো, পিনিক লাগবে। এটা আমার বাবুর খাবার, এটা তুমি নষ্ট করো না। তোকে চুপ করতে বলছি না? হ্যাঁ, আমি যদি একদিন মদ না খাই আমি মরে যেতে পারি, কিন্তু ও যদি দুধ না খায় একদিন ও মরবে না, বুঝতে পারছিস? ছি ছি, আমার ভাবতেও লজ্জা লাগতেছে। তুমি আমার স্বামী, আর এই নিষ্পাপ শিশুর বাচ্চার খাবারটা তুমি এভাবে নষ্ট করে দিলে। বাবু চুপ করা, চুপ করা। এই বাড়ির মধ্যে আসলেই না কানের মধ্যে ঘ্যান 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 কান্না কাটি, ভালো লাগে না। বাবু চুপ করা, নাহলে বাবু সব বাইরে বাইরে যা, বাইরে যা। আমি একলা একলা বসে মদ খাবো এখানে। একটা কাজ কর, বাবুর ক্ষুধা লাগছে না, মদ খাওয়া, চুপ করা। না, এগুলো কি করতেছো তুমি? আমার বাচ্চা! কোনো কথা বলবি না, বাবুরে মদ খাওয়ায় চুপ করাবি, বুঝতে পারছিস? আমি বাইরে গেলাম, বাইরে থেকে যেন আইসা দেখি বাবু চুপ আর একদম সাইলেন্ট। স্যার, আমি ভেবেছিলাম ওইখানে আমার বাচ্চাটা থাকলে সে অনেক কষ্টে জীবনযাপন করবে, অনেক কষ্টে সে বেড়ে উঠবে, তাই আমি আপনার গাড়ির সামনে রেখে গিয়েছিলাম যাতে ওর একটা সুন্দর ভবিষ্যৎ হয়। স্যার, আপনিই বলেন, কোনো মা কি চায় তার নারী ছেঁড়া ধনকে এভাবে কেউ ফেলে যেতে? আসলে আমি কতটা কষ্টে আছি সেটা আমি জানি। আমি বাধ্য হয়েছি আমার বাচ্চাটাকে আপনার গাড়ির পাশে রেখে যেতে, তা না হলে আমার এই স্বামী যে কোনো মুহূর্তে আমার বাচ্চাটাকে মেরে ফেলবে। না, ঠিক আছে, তোমার কথা যদি সত্যি হয় তাহলে ঘটনাটা খুবই করুণ, কিন্তু কি করার বলো তো? আমার টাকা পয়সা আছে ঠিক, কিন্তু আমার বাড়িতে আমি ছাড়া কেউ থাকে না, আমি এতিম। আমার বাড়িতে এই বাচ্চাটাকে দেখাশোনা করবে কে? আমি তো কাজে চলে যাব, আমি তো এই বাচ্চাটাকে রাখতে পারবো না। এই বাচ্চাটা আমার কাছে থাকলে বরং আরো কষ্টে থাকবে। তবে একটা কাজ হতে পারে, আমার বাড়িতে একটা কাজের বুয়ার দরকার। তুমি যদি মনে করো যে তোমার বাচ্চাটা আমার বাড়িতে থাকবে, তুমিও থাকতে পারো, বোন হিসেবে থাকবে, আমার বাড়ির দেখাশোনা করবে, সাথে তোমার বাচ্চার দেখাশোনা করবে। এতে করে বাচ্চাটা একটা ভালো ভবিষ্যৎ হবে, আর তুমিও তোমার বাচ্চার কাছে কাছে থাকতে পারবে। স্যার, আপনার অনেক দয়া স্যার, আমি আমার বাচ্চার জন্য সব করতে রাজি। আর তুমি যদি চাও, আমি তোমার হাজবেন্ডকে একদম শুধরে দেব, ওকে দেখে নিব ও কিভাবে এইসব করে, এরপর তোমাদের সামনে চোখে দাঁড় করাবো। স্যার, আপনি যেটা ভালো মনে করেন। ঠিক আছে, তুমি গাড়িতে ওঠো, আমি দেখছি। কই যাবেন? প্লিজ দেন। আচ্ছা মামা, ভাড়া দেন। মামা 500 টাকা তো এখন ভাঙতে নাই, ভাড়া তুই লাইতাছি, রাখেন আপনার কাছে। ভাইজান ভাড়া দেন।
কই যাবেন? মতিঝিল একাই। আচ্ছা চাচা ভাড়াটা দেন মুরব্বী। কত? এই 10 টাকা। ভাইজান ভাড়াটা দেন। কই যাবেন? আচ্ছা আপা ভাড়াটা দেন। এই যে কই নামবেন? ফার্ম গেট। 10 টাকা দিলেন? কারণ আমি স্টুডেন্ট। ও আচ্ছা আপনি স্টুডেন্ট। আচ্ছা আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন? তোমাকে কেন বলতে হবে? না এমনিতে একটু জানার আগ্রহ ছিল, একটু যদি বলতেন। আরে যাও, তুমি তোমার কাজে যাও, অযথা ডিস্টার্ব করো না। আপা বলেন না, এমন করতেছেন কেন? আমি ভার্সিটিতে না, আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। সত্যি আপনি বিসিএস এর প্রিপারেশন নিতেছেন? কোথায় ক্লাস করেন? অযথা কেন ডিস্টার্ব করতেছো? তোমাকে কেন বলতে হবে আমার? আপা একটু দরকার আছে আপা, বলেন না কোচিং করেন কই? ফার্ম গেট। ফার্ম গেট? কোন কোচিং আপা? এই বেটা, তোর সমস্যা কি? হ্যাঁ, সুন্দরী মানুষ দেখলে, সুন্দরী মেয়ে মানুষ দেখলে খোঁচাইতে ইচ্ছা করে, তাই না? আপু টেনশন করে না, আমি আছি। তোর ভাড়া উঠানোর কাজ, তুই ভাড়াটা উঠে সামনে চলে যা। হেল্পারি করতেছিস, হেল্পারি কর। মাই মনে দেখলে তো খোঁজাস কেন? যা। একটু দরকার ছিল আপা, আপনি বলেন না কোন কোচিং? এই বেটা, এই তুই করো হেল্পারি, তুই বিসিএস এর কোচিং শুনে কি করবি? আদার ব্যাপারে জাহাজের খবর। তুই ভাড়া কাটবি, তারপরে গাড়িতে থাপড়াবি বেটা, যা আগা। আপা বিসিএস বইলে একটু জানতে চাইতাছি, বলেন না কোন কোচিং? তুই তো আসলেই খারাপ লোক। মেয়েটা বলতে চাচ্ছে না, তারপরে তুই জিজ্ঞাসা করতেছিস বারবার। এই তুই যে বিসিএস বিসিএস করতেছিস বারবার, বিসিএস এর পুনরূপ জানিস আর মানটা জানিস তুই? আসলে আমি বিসিএস এর প্রস্তুতি নিতেছি, এই জন্য আপারে জিজ্ঞেস করলাম। আপা বলেন না আপা কোন কোচিং এ? বিসিএস পরীক্ষা দিবি? এই তুই যে বিসিএস পরীক্ষা দিবি, বিসিএস এর পূর্ণরূপ জানিস, মানা জানিস আর তুই? আপা ওনার কথা বাদ দেন, আপনি আমার একটু বলেন, আমার উপকার হইব। অসভ্য বেয়াদব। এবার একদম ঠিক হইছে। এই তোদের মতো হেল্পারদের না এই থাপ্পড়টাই যথেষ্ট। আরে টাকা উঠাইতে আসিস তুই, টাকা উঠা সুন্দর মতো সামনে চলে যা। মেয়ে মানুষ দেখছিস আর খোঁচাইতে শুরু করছিস। বিসিএস দিবে বিসিএস? আরে তোদের মতো হেল্পার কিসের বিসিএস দিবে? হ্যাঁ, যা হেল্পারি কর। কেন একজন হেল্পার বা একজন দরিদ্র মানুষ কি কখনো বিসিএস পড়তে পারে না? বিসিএস পরীক্ষার স্বপ্ন দেখতে পারে না? অবশ্যই পারে। আপনারা ভাবতে পারেন আমি কেন অশুদ্ধ ভাষায় কথা বলছিলাম, কারণ আমি বাসে কন্ট্রাক্টারি করছিলাম। ওই সময় যদি আমি শুদ্ধ ভাষায় কথা বলতাম না, আমাকে অনেক জবাবদিহি করতে হতো। আর রইল কথা বিসিএস এর, আমি আপুকে কেন জিজ্ঞেস করেছি জানেন? কারণ আমি খুব দরিদ্র একজন মানুষ। আমি বাসে কন্ট্রাক্টারি করি এবং সন্ধ্যায় গিয়ে স্টুডেন্ট পড়াই। আপার কাছ থেকে যদি আমি কোনো ইনফরমেশন পেতাম, কোনো হেল্প পেতাম, তাহলে আমার খুব উপকার হতো। কারণ আমি কোচিংয়ে পড়ার মতো অ্যাবিলিটি রাখি না। আমার অত টাকা পয়সা নেই যে আমি বিসিএস কোচিং করার মতো একটা কোচিংয়ে ভর্তি হবো এত টাকা পয়সা দিয়ে। তাই ভেবেছিলাম আপাকে প্রায়ই দেখে আমার বাসে যাতায়াত করে, আপা যদি মাঝে মধ্যে একটু একটু সাজেশন আমাকে দিত। একটা কথা আমি বিশ্বাস করি, বিদ্যা বিতরণে বাড়ে, জ্ঞান বিতরণে বাড়ে, কমে না। আমি সেই দাবি নিয়ে ওনার কাছে একটু সাজেশন চাওয়ার জন্য আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম। আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। কি জন্য বলেছিলেন? বিসিএস এর পূর্ণরূপ জানি কিনা? বিসিএস এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস। বানানটা কি বলতে হবে? স্যার, স্যার এই যে আমার পেপারস। মিস সাদিয়া জাহান মুনা, আপনার সব পেপারস দেখলাম, ভেরি গুড। বাট আপনার তো বিসিএস ক্যাডার হওয়ার কথা ছিল। আপনি সামান্য এই পোস্টের জন্য আমার কাছে ইন্টারভিউ দিতে এসেছেন। স্যার আপনি কিভাবে জানলেন আমার বিসিএস ক্যাডার হওয়ার কথা ছিল? আমি তো 2 বিসিএস পরীক্ষা দিয়েও পাশ হতে পারিনি, তাই এই ছোট পোস্টে জবের জন্য এসেছি। আপনার স্মৃতিশক্তি কম থাকতে পারে, বাট এই স্মৃতিশক্তিটা অনেক বেশি। আমি আপনার মতো টাকা খরচ করে কোচিংয়ে পড়িনি, আমি নিজে পরিশ্রম করে লেখাপড়া করেছি, কাজ করেছি, কাজ করার পর লেখাপড়া করেছি এবং আজকে বিসিএস ক্যাডার হয়ে এই জায়গায় বসেছি যেখানে আপনাকে আমার কাছে ইন্টারভিউ দিতে আসতে হয়েছে। যেতে পেরেছেন? একে আরেকবার মনে করিয়ে দিব। না তো, আমি আপনাকে চিনতে পারছি না। মনে আছে একজন বাস কন্ট্রাক্টরকে আপনি চড় মেরেছিলেন শুধুমাত্র এটা জিজ্ঞেস করার কারণে আপনি কোন বিসিএস কোচিংয়ে পড়েন? শুনুন, আপনার ভিতর ম্যানারের খুব অভাব আছে, আপনার ভিতর মানবিকতার খুব অভাব আছে। হ্যাঁ, অনেক চেষ্টা করে, অনেক কোচিং করে, অনেক টাকা খরচ করেও আপনি বিসিএস ক্যাডার হতে পারেন। আমি হয়েছি, তবে আমি যেই পোস্টের জন্য রিক্রুট করছি সেখানে সেই ব্যক্তির কোনো জায়গা নেই যার ভিতর কোনো ম্যানার নেই, মানবিকতা নেই এবং যে মানুষকে মানুষ বলে মূল্যায়ন করে না। আপনার চাকরি হচ্ছে না।
আই সেড গেট আউট। স্যার আই এম সরি স্যার। সরিটা আপনার ওই দিন বলা উচিত ছিল, সেদিন তা করেনি। বেরিয়ে যান। কিন্তু আমার এই চাকরিটা অনেক প্রয়োজন। চিৎকার করতে চাচ্ছি না, চুপচাপ বেরিয়ে যান। যান বলছি। আজকে আমার বাড়ি ঘরের দলিলপত্র, টাকা পয়সা সব কিছুতে আমি আগুন লাগাই, সব কিছুতে। এগুলো আমার জীবন নষ্ট করে দিছে। স্যার স্যার আপনি কি করতেছেন স্যার? তুই সর, তুই এতে সর, নাহলে কিন্তু আগুন তোর গায়েও লেগে যাবে। কিন্তু স্যার আপনি এগুলো কি করতেছেন? আপনি টাকা দলিল এগুলোর সাথে কেন আগুন ধরে দিতেছেন? আপনার যদি এতই বেশি হয়ে যায় আপনি আমাকে দিয়ে দিন। ও তাই না? এগুলো টাকা পয়সা না, এগুলো হচ্ছে সকল সমস্যার মূল। এইগুলো যতক্ষণ আমার কাছে থাকবে আমার জীবনটাকে বরবাদ করে দিবে। শুধু তাই না, এই টাকা পয়সা যার কাছে যাবে তার জীবনটাই বরবাদ করে দিবে। কিন্তু স্যার আপনার টাকা দলিল এগুলোতে আপনি কেন আগুন ধরে দিতেছেন? স্যার এর থেকে ভালো আপনার যদি এতই টাকা বেশি হয় তাহলে আমারে দিয়ে দেন। রিয়া, তোর মনে হয় যে এই টাকা পয়সা যার কাছে আছে সে খুব সুখী। আসলে এই টাকা উপর থেকেই দেখতে সুন্দর, কিন্তু এটা ভিতরে মানুষকে একেবারে একেবারে একলা করে দেয়। যখন তোর কাছে টাকা পয়সা এসে যাবে তখন তুই বুঝতে পারবি কেন আমি এসব কথা বলছি। স্যার এসব আপনি কি কইতাছেন স্যার? যার কাছে এত টাকা পয়সা, এত বাড়ি গাড়ি, সে কিভাবে বরবাদ হবে? এটা তোর মনে হয়, আসলে সত্য না। এই টাকা পয়সা না, এই টাকা পয়সা উপর থেকেই দেখতে সুন্দর। মনে হয় কি যার কাছে আছে সে বোধহয় মহাসুখে আছে। আসলে তা না রে মা, এই টাকা পয়সা ভিতরে মানুষকে একেবারে শূন্য করে দেয়, একেবারে একলা করে দেয়। স্যার এগুলো আমি খুব ভালো করে জানি স্যার। আমি 10-10টা টাকার লেগা অনেক পরিশ্রম করি। আপনি যদি এগুলো আমরা দিয়ে দেন না স্যার, আমার অনেক বড় উপকার হইব। মারে, এই টাকা পয়সা যদি আমি তোকে এমনি দিয়ে দিই না, তাহলে তুই টাকা পয়সার মূল্য বুঝতে পারবি না। স্যার আমি তো একলাই স্যার, এই টাকা পয়সা পাইলে আমার জীবন অনেক ধন্য হয়ে যাব স্যার। আপনি আমার এই টাকা পয়সা দিয়ে দেন স্যার। আপনি এগুলোতে আগুন লাগায়েন না স্যার। ওই যে একটা কথা আছে না, একেবারে সত্যি কথা। এই টাকা পয়সা মানুষের মধ্যে বিভেদ তৈরি করে। কারো কাছে যদি অল্প কিছু টাকা চলে আসে, তার ভিতরে আরো খিদার জন্ম নেয়, তাকে লোভী করে তোলে। আপনার কাছে তো এগুলো আছে স্যার, তাহলে আপনার কাছে কেন এগুলোর মূল্য নাই? তাহলে শোন এই টাকা কিভাবে আমার ক্ষতি করেছে। আমার বিয়ের পরপরই আমার টাকার প্রতি খুব লোভ জন্মে গেল। আমি পরিবার পরিজন বাদ দিয়ে শুধু টাকার পিছনে ছুটে গেলাম। যত উপার্জন করি আমার লোভ তত বাড়তে থাকে, যত উপার্জন করি লোভ তত বাড়তে থাকে। একটা সময় আমার কাছে শুধু টাকাই থাকলো, আমার পরিবার থাকলো না। আমি চারিদিকে শুধু টাকা পয়সা, জমি জায়গা, ধন সম্পদ দেখতে পাচ্ছি, কিন্তু আমার স্ত্রী, সন্তান, পুত্র, কন্যা আমি কাউকে পাচ্ছি না। তখন থেকেই টাকার উপর আমার ঘৃণা জন্মে গেছে, আর এই কারণেই আমি টাকা পুড়িয়ে দিতে যাচ্ছি। স্যার সারা জীবন ধরে শুনে আইছি যার কাছে টাকা পয়সা নেই তার কাছে কেউ নাই, কিন্তু আজকে শুনতেছি যার কাছে এত টাকা পয়সা আছে অথচ তার সাথে কেউ নাই। স্যার এখানে দোষটা টাকার না, দোষটা আসলে আপনার। আপনি আপনার পরিবারের সবার উপরে টাকার মূল্যায়ন করছেন। তুই তো ঠিকই বলেছিস রে মা, আমার তো মাথায় কিছু কাজ করছে না। আমি তাহলে কি করব? স্যার আজকে আপনি আপনার টাকার মধ্যে আগুন লাগায়া পরিবারের সবাই আপনার কাছে ফিরে আনবেন, কিন্তু পরিবারের মানুষ যখন আপনার কাছে দেখবো আপনার কাছে একটা টাকাও নেই, আপনার লগে কি তারা থাকবো? স্যার আমরা টাকা কামাই কেন? আমাদের পরিবারের জন্য। কামাই করা যখন হাতে টাকাটা পাই তখন আমি ভাবি যে আমার ছেলে মেয়ের জন্য কি নিয়ে যাব, আর যখন বেশি টাকা পাই তখন ভাবি তাদের জন্য আমি আরো কত কি করব। স্যার টাকা তো আমরা অনেক কামাই করব, অনেক কামাই করতে হবে, কিন্তু ভুলে যাওয়া যাবে না যে আমরা কাদের জন্য কামাই করতেছি। আসি স্যার। রিয়া দাঁড়া, এটা তুই রাখ। আপনার অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আসি। এসব কি হচ্ছে? ছি 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 ছি। তার মানে এসব নোংরামি হচ্ছে না, এখানে বাসের পেছনের সিটে বসে নোংরামি করা হচ্ছে, তাই তো? সৈকত, এসব কি বলতেছিস তুই? ও আচ্ছা, এখন তো বুঝতেই পারবেন না আমি কি বলছি, তাই না? একটা মেয়ের সাথে নোংরামি, তাও বাসের পেছনের সিটে বসে,
পাবলিক প্লেসে? আমার তো ভাবতেই ঘেন্না হচ্ছে যে এইসব করা হচ্ছে। ছি 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 ছি, আমি আমি কি দেখলাম? এইসব দেখার আগে আমি মনে গেলাম না কেন? সৈকত, এসব কি বলতেছিস তুই? বাস ভর্তি লোক। ও আচ্ছা, একটা বাবা তার যুবক ছেলেকে ঘরে রেখে আরেকটা যুবতী মেয়ের সাথে ফষ্টি নষ্টি করবে, রঙ্গলীলা করবে, আর আমি তা বলতে পারবো না? আচ্ছা, এইগুলো আমাদের সামনে না বলে যেখানে আপনার বাবা ফষ্টি করেছে সেখানে গিয়ে বলুন। সেখানেই বলছি। এই যে এই লোকটা দেখতে নিপাট ভদ্রলোক, ভদ্র চেহারা নিয়ে আছে, ইনি আমার বাবা। ইনি না আপনার মতো একটা মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছে, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, আপনি একদম ঠিক বলছেন। আর বাসের মধ্যে উঠলে, রাস্তাঘাটে বাইরে হলে কত বাবা, কত চাচা, কত খালু দেখা যায় এরকম, জানেন? এইসব বুড়ে লোকের না এই ধরনেরই কাজ। এই যে যখন টাকা পয়সা থাকে এই বুড়ে গো, তখন ওই টাকা পয়সার লোভ দেখে সুন্দরী মেয়েদের না এরকম করে বাগাইবো, আর বাগায় কোলের উপরে ঘুমায় এরকম পাবলিক প্লেসে যাইবো। আপনাকে তো আমি প্রায় দেখি এই বাসের মধ্যে। আমি তো এই বাসে সব সময় যাতায়াত করি, যখনই যাই তখনই দেখি এই মেয়েটাকে নিয়ে আপনি পিছনের সিটে বসে এইভাবে গা ডুলতে যান। আপনাদের মতো বয়স্ক লোকগুলা এইসব কেন করে এই সমাজে? হ্যাঁ, আরে কখনো দেখি ওর মাথা থেকে আপনার কান্দে, আর আপনার মাথা কখনো দেখি ওর কান্দে। এইসব বয়স্ক কালে এইসব কি শুরু করছেন? সমাজকে কি এইসব শিক্ষা দিচ্ছেন? এসব কি বলতেছো তুমি বাবা? আন্দাজে কিছু না জেনে না বুঝে। আরে তুমি থামো, লোকজন যা বলছে তা দেখেই বলছে। তার মানে প্রতিদিন আসা হচ্ছে এখানে, প্রতিদিন এসে এইসব করা হচ্ছে। এই তোমার অবসর হয়ে গেছে, আমি দিনের পর দিন জব করে তোমাদের আমি রোজগার করে খাওয়াচ্ছি, আর তুমি কিনা এই অবসরের সুযোগ নিয়ে বাসের ভিতর বসে বসে এইসব কাজ করে বেড়াও। ছি বাবা ছি, কি লজ্জা! আমি মানুষের কাছে মুখ দেখাবো কি করে? না না, তোমাকে তো আমার বাবা বলতেও ঘেন্না হচ্ছে। সৈকত, আমি কিন্তু থাপড়ায়া তোর দাঁত ফালাই দেবো। এখন তো থাবড়া ভাই, এখন তো আমাকেই থাবড়াবা, আর মানুষকে তো থাবড়াইতে পারবা না, কারণ আমি তো ঘরের ছেলে। আমাকে থাপ্পড় দিয়ে আবার মুখ বন্ধ করাই দিবা। কিন্তু পাবলিকদের কি বোঝাবা? আশপাশের লোকজন যে তোমাদের দেখে ছিছি করতেছে, তাদেরকে কি বোঝাবা? কি বলবা বলো? হ্যাঁ, পাবলিককেও বোঝাবো, পাবলিককেও থাপড়ায়া বোঝাবো। তোকে হাত দিয়ে থাপড়াবো, আর পাবলিককে কথা দিয়ে থাপড়াবো। সবার মন নোংরা হয়ে গেছে। তোরা যেটা জানিস না সেটা নিয়ে কথাও বলবি না। এত জানাজানির কিছু নাই তো। হ্যাঁ, তুমি যে ওরা নিয়ে যে আপত্তিকর অবস্থায় ছিল, এটা দেখেই বোঝা যায় তোমাদের মধ্যে কি সম্পর্ক। বুঝতে পেরেছো? হ্যাঁ, আপনারা জানেন উনি আমার বাবা। হ্যাঁ, ও ঠিকই বলছে। তোর মাকে বিয়ে করার পর একটা দুর্ঘটনাবশত ওর মায়ের সাথে আমার বিয়ে হয়, আর বিয়ের পরপরই ওকে জন্ম দিয়ে ও মারা যায়। ওর ব্যবস্থাও ওর মাই করে গেছে। তোদের সহায় সম্পত্তি থেকে কোনো ভাগ ওকে দিতে হতো না, কিন্তু তারপরেও সংসারে অশান্তি হবে জন্য আমি আমার এই মা মরা মেয়েটাকে তোদের সামনে তুলতে পারিনি। ওকে আলাদা রেখে পড়াচ্ছি। কিন্তু যত যাই হোক, আমারও তো আমার মেয়েটাকে দেখতে মন চায়, আর ওরও মন চায় ওর বাবাকে দেখতে। তাই আমি মাঝে মাঝে ওর সাথে দেখা করি, আর ওকে হোস্টেল থেকে নিয়ে পার্কে যাই। যাওয়ার পরে ওখানে বসে একটু গল্প গুজব করি, তারপরে হোটেলে খাওয়া দাওয়া করে আমি ওকে আবার হোস্টেলে পৌঁছে দিই। এই চলাচলের ফাঁকেই হয়তো কখনো ও ক্লান্তিতে আমার কাঁধে মাথা রাখে, কখনো বা আমি ক্লান্তিতে ওর কাঁধে মাথা রাখি। আর আর তোদের মতন মানুষগুলো সেগুলোকে নোংরা চোখে দেখে এবং একটা নোংরা ধারণা পোষণ করে। আর আপনারা কি বুঝবেন যে একজন বাবার মর্ম কি? কারণ আপনাদের ঘরে তো মা বাবা আছে, আমার তো আর কেউ নেই। আমার আছে শুধু এই বাবা। একটা মাহারা মেয়েই জানে যে তার বাবা মা থাকাটা কতটা জরুরি। হ্যাঁ রে বাবা, এই কারণেই আমি ওর সাথে দেখা করতে আসি। শুধুমাত্র সংসারে অশান্তির ভয়ে আমি তোদেরকে এই কথাগুলো বলতে পারিনি। বাবা বাবা, আসলে আমার ভুল হয়ে গেছে। দেখো, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমাকে যখন হঠাৎ করে ওই অবস্থায় দেখলাম, আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল। আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম। বাবা, তুমি আমাকে মাফ করে দাও। এই যে দেখো, আমি কান ধরছি, আমি আর কখনো এরকমটা করবো না। বাবা প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। না রে বাবা, তোকে আর কি দোষ দিব? আমাদের সমাজের চোখই এরকম নোংরা। আমরা কোনো কিছু পজিটিভলি দেখতে পারি না। একটা ছেলে একটা মেয়েকে কোথাও হেঁটে যেতে দেখলেও আমরা ভাবি ওরা নিশ্চয়ই প্রেমিক প্রেমিকা, ওদের মধ্যে কোনো নোংরামি আছে। কিন্তু ওটা যে ভাই বোন হতে পারে, বাবা সন্তান হতে পারে, চাচা ভাতিজি হতে পারে, মামা ভাগ্নি হতে পারে, আমরা সেটা ভাবি না। একটা অহেতুক নেগেটিভ মন্তব্য করে বসি। আঙ্কেল, আসলে আমিও দুঃখিত। আমি পুরো বিষয়টা না জেনে না বুঝে শুধু আপনাকে বকাঝকা করলাম কতগুলো। আপনি আমাকে মাফ করে দেবেন আঙ্কেল। আসলে আমরা চোখের সামনে যেটা দেখি এটা যে সব কিছু সঠিক দেখি এমনটা কিন্তু না। আমাদের ভিতরটা বিবেচনা করা উচিত, তারপরে কথা বলা উচিত। আমি সেটা না করে আপনাকে অনেক বকাঝকা করছি আঙ্কেল। আমাকে মাফ করবেন। আপু, মাফ করে দেবেন আমাকে। বাবারে, একটা কথা কি,
চোখের সামনে একটা জিনিস দেখেই হুট করে মন্তব্য করা ঠিক না। সেটার গভীরে কি আছে, আসল ঘটনা কি, সেটা জেনে তবে একটা ধারণা পোষণ করতে হয়। আমরা সেটা বাস্তবিক জগতে কিংবা ভার্চুয়াল জগতে এই জিনিসটা একবারও চিন্তা করি না। একটা জিনিস হুট করে সামনে দেখলাম, একটা মন্তব্য করে দিলাম। এর জন্য যে কার সাথে কি ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে সেটাও ভাবি না। আমি তোমার উপর কোনো রাগ রাখিনি বাবা, তুমি যা দেখেছো যা ভেবেছো তাই বলেছো। শুধু কথা একটাই, কোনো কিছু বলার আগে একটু ভেবে বলা উচিত। বাবা, বাবা তোমরা বাইরে? না না না, আমার বাবা আমার বোন বাইরে থাকবে না। আমার কত ফুটফুটে একটা বোন। বাবা তোমরা বাড়ি চলো, এভাবে রাস্তাঘাটে তোমাদের ঘুরে বেড়াতে হবে না। বাড়ি চলো, বাড়িতে কোনো অশান্তি হবে না। আর মাকে না হয় আমি বোঝাবো, মা আমাকে অনেক ভালোবাসে। ওর মধ্যে একটা ফুটফুটে মেয়ে দেখলে আমার মাও রাগ করে থাকতে পারবে না। আয় বোন, চলো। ওয়ালাইকুম আসসালাম। সরি আপু। এই অসভ্য, ঘরে কি মা বোন নেই? কতক্ষণ ধরে দেখতেছি। এর আগেও তুই দুইবার করে ধাক্কা দিয়েছি, তোকে কিচ্ছু বলিনি। আপু কি বলতেছেন? আমি আসলে আপনাকে ইচ্ছে করে ধাক্কাটা দিই নাই। এই চুপ থাক, লুচ্চা লাফাঙ্গা। তোর চেহারার মধ্যে আকার ভঙ্গিতে আছে যে তুই একটা লুচ্চা। তোর রাস্তার মধ্যে মেয়ে দেখলে এরকম করতে মন চায়? আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা দিই নাই। আপনি কেন? আরে তুই চুপ থাক, তোদের মতো ছেলেকে ভালো করে চেনা আসে। তোরা আসলে বাসে উঠিস মেয়েদের গিফটিং করার জন্য। দেখেন আপু, এই এই তুমি বাসে উঠছো কেন? মহিলা মানুষদের ধাক্কা দিতে দেখছো? সুন্দর একটা মেয়ে, নরম শরীর পেছনে এমনি করে গিয়ে ধাক্কা দাও। একদম ঠিক করছে বাবা, মেয়েটা একদম ঠিক কাজ করছে। এই ধরনের ছেলেপেলেকে একদম কথায় কথায় থাপ্পড় দেওয়া উচিত। এর কত বড় সাহস! এরা আসলে কি জানো, বাসে ওঠেই সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ডিস্টার্ব করার জন্য। এই এই তুই বাসে উঠছিস কেন? কলেজের সামনে গিয়ে দাঁড়া, যাদব। এই তোদের ঘরে কি মা বোন নাই রে? হ্যাঁ, বাসে উঠোস কেন এইসব করার জন্য? ছি 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 ছি, তোরা দেখতেও তো একদম খরষ্টের মতো লাগতেছে। এই হ্যাঁ বাবা, একদম ঠিক কথা বলছো। এদেরকে শায়েস্তা করা উচিত। মামুনি, তুমি অনেক প্রতিবাদী একটা মেয়ে, ঠিকই করছো। এরকম চড়ানো উচিত এদেরকে। আপনি একদম ঠিক বলছেন। দেখেন না, তাকায় দেখেন কেমন ডাকু ডাকু চেহারা, মনে হচ্ছে লুচ্চামি করার জন্যই উঠছে। রে বাসে এরা ওঠে লুচ্চামি করতে, পরে দোষ হয় আমাদের মতো পবিত্র নিষ্পাপ মানুষগুলার। তোমরা তো সকল বিকাল খুন নেন দরকার। এই এই এক কাজ কর, তুই যা, তুই সামনে যা। আপু আপু আপনি পিছনে আসেন, আসেন আসেন, পিছনে আসেন। হ্যাঁ যা, সামনে যা। আসছে উৎপাত করতে। চুপ। সভ্য কথা। ঠিক আছে। কি সমস্যা কি আপনার? বারবার গায়ের মধ্যে এসে পড়তেছেন কিসের জন্য? আপনার পরিবার থেকে আপনাকে শিক্ষা দেয় নাই? আপনার বাড়িতে কি বাপ ভাই নাই আপনার? নাকি সুন্দর ছেলে দেখলে গায়ের মধ্যে এসে পড়তে ইচ্ছে করে আপনার? সমস্যা কি? আরে ভাই আমার কথাটা শুনুন, আমি তো আর ইচ্ছা করে ধাক্কা দেইনি। বাসটা তো চলতেছে তাই না? এটা তো একটা পাবলিক বাস, এখানে চলতে গেলে তো ধাক্কা অবশ্যই লাগবে। একদম রাইট। আমিও তখন ঠিক আপনাকে এই কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি কি করলেন? না জেনে না বুঝে আমার গালে একটা থাপ্পড় বসাই দিলেন। পাবলিক প্লেসের বাসে উঠলে এই ধরনের ঘটনা ঘটবেই। আর এখানে তো অনেক ধরনের মানুষ যাতায়াত করে তাই না? কেউ সিটে বসে যাচ্ছে, কেউ দাঁড়ায় যাচ্ছে, আর বাস একটু পর পর থামতেছে, তো একজনের গায়ে আরেকজন লাগবে না? তাহলে আপনি কি করছিলেন? তখন আমার গায়ে একটা থাপ্পড় বসাই দিলেন। আর এখন যদি আমি আপনার গালে একটা থাপ্পড় দিলাম, তখন আপনি চেতে গেলেন তাই না? দেখেন, আপনার যদি পাবলিক প্লেসে যেতে অসুবিধা হয়, কারো গায়ের সাথে কারো লাগলে আপনার সমস্যা হয়, তাহলে আপনি প্রাইভেট কারে যাতায়াত করেন, নিজের প্রাইভেটিসি নিয়ে যান। সমস্যা কি আপনার বলেন? আর এই যে ভাই, আপনি একটা সুন্দর মেয়ে যখন দেখলেন আমাকে বোকাঝোকা করতেছে, ঠিক তখন আপনি সুন্দর মেয়ের পক্ষ নিয়ে আমাকে ঝাড়তে শুরু করলেন তাই না? বিষয়টা কি হচ্ছে না হচ্ছে এটা একটু বোঝা উচিত ছিল না আপনার? পুরো বিষয়টা জেনে শুনে তারপরে তো একটা কথা বলবেন, সেটা না করে একটা সুন্দর মেয়ের পক্ষ নিয়ে নিলেন। আমি বলছি? কখন বললাম? আমি তো কিছু বলি নাই। এখন তো কিছু বলেন নাই, কিন্তু তখন তো ঠিকই বলছিলেন। এখন একটা মেয়ে মানুষকে আমি ঝাড়তেছি না, এখন আপনি কিছু জানবেন না। আর এই যে চাচা, আপনি কিন্তু চাইলেই পারতেন এই বিষয়টা একটা সমাধানে নিয়ে আসতে, আর সেটা না করে আপনি পুরো বিষয়টা বিবেচনা না করে হুট করে আমাকে বকাঝকা শুরু করলেন। আমি নাকি লুচ্চা? আচ্ছা, আমার ভিতরে কোন দিক দিয়ে লুচ্চা মনে হয় আপনার বলেন দেখি? বাবা বাবা, আসলে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে বাবা। মানুষের তো অ্যাক্সিডেন্ট হতেই পারে, আর চলমান বাস ধাক্কা লেগে গায়ে লাগবে। আসলে তুমি একটা মেয়ের উপর পড়ে গেছো তো, এই জন্য আসলে রিয়্যাক্ট করছি। তুমি মনে কিছু করো না বাবা। আমি আসলে মুরব্বী সুলভ আচরণ করি নাই। গভীরে কি ঘটছে সেটা না দেখে আমরা আসলে একটা মন্তব্য করে বসি, এটা মোটেই ঠিক না। এটা তো কমপ্লিটলি দুর্ঘটনা ছিল। আর মেয়েটাও তোমাকে চড় মেরে বসলো, আমরাও রিয়্যাক্ট করলাম। আসলে আমার ভুল হয়ে গেছে বাবা, তুমি আমার সন্তানের মতো,
আমার উপর রাগ রেখো না। আসলে ভাইয়া ভুলটা আসলে আমারই ছিল, আমি আপনাকে ভুল বুঝেছি। আই এম সরি ভাইয়া। ইটস ওকে। কি ব্যাপার, গোস্ত আনো নাই? গরু কাটতে তো একটু সময় লাগে, বুঝো না? দেখবা ঠিকই গোস্ত দিয়ে যাইবো, চিন্তা করো না। কি কইতাছো? সকাল করে দুই পড়ে যেতেছে আর এখনো কেউ গোস্ত দিল না। এইদিকে আমার মাইয়াটা কতক্ষণ ধরে গরুর গোস্ত দিয়ে ভাত খেতে চাইতেছে। কইলাম না তোমারে বেশি চিন্তা করো না, দেখবা সময় হইলে ঠিকই গোস্ত দিয়ে যাইবো। এইদিকে আমার মাইয়াটা কতক্ষণ ধরে গোস্ত গোস্ত করতেছে, তুমি কখন গোস্ত আনবার, আমি কখন রান্না করে খাওয়াবো? বাবা আমি গরু কাটতে দেখতে যাই। না মা, তোমার গরু জবাই করা দেখতে হইব না। আরে গরু যখন জবাই করে অনেক রক্ত বাইর হয়, দেখলে ভয় পাইবা মা। তুমি বাড়িতে বসে গেমস খেলো। না বাবা আমি গেমস খেলবো না। এই যে দেখো, দেখছো কেউ মনে হয় গোস্ত নিয়ে আইছে। তুমি যাও না, একটু গেটটা খুলে দেখো গোস্ত নিয়ে আইছে কিনা। হ্যাঁ তুমি বহ, আমি দেখতেছি। দেখছো মা? না আপা মাফ করেন, আমরা কোরবানি দেই না। ঘরে কি রান্না করছো? ওই যে দুটো সবজি আসিল ওই দুটোই রান্না করে রাখছি। বাবা আমি সবজি ভাত খাবো না, আমি গোস্ত দেখাবো। তুমি একটা কাজ করো না, সৈকত ভাইয়ের বাসায় যাও। হ্যাঁ তো অনেক ব্যস্ত মানুষ, হ্যাঁ বোধ হয় মনে নাই। তুমি একবার যাও না গো, গেলে দুটো গোস্ত দিব। ঠিক আছে, তাহলে আমি একটু দেখে আসি। আমি আইতাছি মা। হ্যাঁ বাদল ভাই, হ্যাঁ হ্যাঁ বাদল ভাই, এবার কুরবানির মাংসর লিস্ট যে বিতরণ করব সেখান থেকে আপনার নামটা ছুটে গেছে। কেমনে যে এত বড় ভুলটা করলাম, মানে একদমই মনে নাই ভাই, বিশ্বাস করেন। সমস্যা নাই ভাই, আজকে এমনিতেই অনেকগুলো মাংস পাইছে, এগুলো দিয়ে আমাকে হয়ে যাবে। আরে ভাই আপনি মাংস পাইছেন সেটা তো আপনার ব্যাপার, আমার একটা দায়িত্ব আছে না প্রতিবেশী হিসেবে। প্রতি বছর সবার আগে আমি আপনার মাংসটা দিই না বলেন? এবার যে কেমনে নামটা ছুটে গেল, আমার মাথায় কিচ্ছু খেলতেছে না ভাই। হ ভাই, আপনি তো দেন, কিন্তু কইলাম না মাংস অনেকগুলো পাইছি, লাগবো না। আমার একটা কাজ আছে, আমি যাই। সরি ভাই। কি ব্যাপার, তুমি খালি হাতে যাইছো, গোস্ত আনো নাই? এত কষ্ট কষ্ট করো কেন? হ্যাঁ আজকের দিনটা কি গোস্ত না খাইলে হয় না তোমাকে? ঘরের মধ্যে যেটা রান্না করছো সেটা খাইলেও তো হয়, সবসময় খালি গোস্ত। কুরবানিতে গোস্ত খাইতে হবে এমন কোনো মানে আছে নাকি? আমি কোথাও গোস্ত পাই নাই। আবার মনে হয় কে যেন আইছে, যাই যাই দেখি। না, তোমার যাওয়া লাগবো না। আবার দেখবা কে না কে আইসা গোস্ত চাইতেছে। এমনিতেই তো কুরবানি দিই নাই, তার মধ্যে আমাকে ঘোরাও গোস্ত নাই। কি দিবা তুমি? যাই দেখি, নাইলে বেল বাজাইতেই থাকবো। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম ভাবি, ঈদ মুবারক। ঈদ মুবারক ভাই। কই গো, সৈকত ভাই আসছে। হ আইতাছি। আমু, আমি আইতাছি। হ্যাঁ আরে ভাই আপনি? বাদল ভাই, আপনি তখন যে গেলেন না, আপনার পিছন থেকে আমি কতক্ষণ ডাকলাম, আপনি আমার কথাই শুনলেন না। আপনার ভাবি, আমার ওয়াইফ আপনাদের জন্য খুব মজা করে গরুর মাংস রান্না করে পাঠাইছে, ধরেন তো এটা। আরে আপনার ভাবি তো ঘরে মাংস রান্না করছে, তাইলে এই সময় আবার কি দরকার ছিল? সেই না হয় ভাবি রান্না করছে, সেটা ভাবির রান্না। আমার বউয়ের রান্না খাইবেন না? আমার বউয়ের রান্না খুব মজা। আর ধরেন আমার হাতটা পুড়ে দিতেছে, গরম অনেক। ভাই শুনেন, আমার আবার মেলা কাজ পড়ে রয়েছে, আমি গেলাম। আইসেন ভাই।
সৈকত, এটা সৈকতের বাসা না? হ্যাঁ, এটা তো সৈকত ভাইয়ের বাসা। আসেন, ভিতরে আসেন। স্টুপিড, তুই ওকে ভাইয়া বললি কেন? চাকর চাকরের মতো থাকবি। চল। ম্যাডাম, আপনি একটু আগে যে কাজটা করলেন এটা একদমই ঠিক করেননি। আপনি কিন্তু বিষয়টা আমাকে বুঝিয়ে বলতে পারতেন, ভালোভাবে বলতে পারতেন। তোর মতো চাকরকে বুঝিয়ে বলবো আমি? চাকর চাকরের মতো থাক। বাড়ির স্যারকে কেন তুই নাম ধরে ডেকে পরে ভাইয়া বলবি? হ্যাঁ, আরে আশ্চর্য, আমি কাকে ভাই বলবো কাকে স্যার বলবো সেটা একান্ত আমার বিষয়। আপনারা আমাদের বাসায় মেহমান আসছেন, আপনারা বসেন, কথাবার্তা বলবেন, চলে যাবেন, শেষ। তুই কি আমাকে শেখাবি কোনটা ভালো আর কোনটা খারাপ? দেখেন, এবার কিন্তু আপনি লিমিটের বাইরে কথাবার্তা বলতেছেন। আমি কাকে কি বলবো না বলবো সেটা একান্ত আমার বিষয়। তাছাড়া আপনি আমাকে বারবার চাকর চাকর করতেছেন কিসের জন্য? দেখেছো বাবা, দেখেছো ওই চাকরটার আসপদরা কত? ও আবারও ভাইয়া ভাইয়া বলে ডাকছে। ও দুই গালে আরো দুইটা চড় দেওয়া দরকার। এই ছোট লোক, এই তোকে তো আসলে একটা চর মারা ভুল হয়ে গেছে। তোকে একাধিক চর মারা উচিত ছিল। তোর সাহস কত বড়! তুই হলি একটা গরিব ছোট লোক চাকর, এই বাড়ির চাকর। তুই বাড়ির মালিককে ভাইয়া করে ডাকবি কেন? এই তুই বাড়ির মালিককে সারা হবে ম্যাডাম ডাকবি? অসভ্য! তোর ম্যানার জানা নাই? এই গরিব, তুই জানিস ওকে? ও এই বাড়ির হবু মালকে তোর সৈকত একে বিয়ে করবে। ও আমার মেয়ে আর সৈকতের গার্লফ্রেন্ড। ও ঠিক আছে, এবার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা বসেন। ভাই একটু ব্যস্ত আছে, আমি একটু পরে ডেকে দিচ্ছি, বসেন। এই বসা বসি পড়া হবে, আগে তুই যা সৈকতকে ডাক দে। আরে আশ্চর্য, আমি বুঝতে পারতেছি না আপনারা বারবার একই রিয়েক্ট কেন আমার সাথে করতেছেন। আমি তো বললাম আপনারা বসেন, আমি পরে একটু পরে ভাইকে ডেকে দিচ্ছি। চাকরের বাচ্চা, তোকে আমার ভালো করে চেনা আছে। তোদের মতো চাকরের উদ্দেশ্য হলো মানুষের বাসা বাসায় যাবি, ভাইয়া আপা বলে বলে ডাকবি, আর পিরিতের আলাপ দেখাবি, পরে হচ্ছে টাকা পয়সা স্বর্ণ গয়না সব নিয়ে পালাবি। ছোট লোক কোথাকার। আমার থেকে ইম্পর্টেন্ট ওর লাইফ আর কিছু হতে পারে না। আচ্ছা থাক, তোকে ওকে ডাকতে হবে না, আমি নিজেই ডাকছি। সৈকত, এই সৈকত, এখানে আসো। কি ব্যাপার আপনারা এখানে হঠাৎ কোনো ইনফরমেশন না দিয়ে? কি হয়েছে আবার? বাসায় আসার পর থেকে এই চাকরের বাচ্চাটা আমার সাথে আমার বাবার সাথে যাতা ব্যবহার করেছে, তাই আমিও ছেড়ে দিইনি। থাপ্পড় লাগাই দিছি আর একদম জনমকার শিক্ষা লাগাই দিছি। ওর বাপ মা তোকে শিক্ষা দীক্ষা দিতে পারেনি, তাই আমি এই জনমকার শিক্ষা দিয়ে দিছি। সৈকত, তুমি এই চাকরটার জন্য আমার গায়ে হাত তুললে? জানো ও কি করেছে? ও নিজের মুখে তোমাকে ভাইয়া ভাইয়া বলে ডাকছে, ও নিজের মুখে তোমার নাম ধরে রেখেছে, তাই আমাকে মানেছে। আর তুমি কি না এই চাকরটার জন্য আমার গায়ে হাত তুললে? স্টপ! ও কোনো ভুল কাজ করেনি। ও আমার ভাই, তাই আমাকে ভাই বলে সম্বোধন করেছে। ও আমার আপন মায়ের পেটের ভাই, বুঝতে পেরেছো? মানে তোমার কি মাথা ঠিক আছে? এই চাকরটা তোমার ভাই? মানেটা হলো হি ইজ মাই ব্রাদার। আর তুমি আমার ভাইকে চাকর ভেবে তার গায়ে হাত তুলেছো। এই তোমার সাহস কি করে হয় আমার ভাইয়ের সাথে এই ধরনের ব্যবহার করার জন্য? আচ্ছা বাদ দিলাম, ধরে নিলাম ও আমার ভাই না, ও কোনো একটা বাড়ির চাকর বা আমার বাড়ির চাকর। তারপরেও তুমি ওর সাথে এই ধরনের ব্যবহার করবে কেন? ও কি অন্যায় করেছে বলো? কিভাবে সম্ভব? ওর কাপড় চোপড় কি গ্রামের খ্যাতের মতো দেখতে, ওকে দেখে কে বলবে যে তোমার ভাই? আমার হয়ে তোমার সাফাই গাইতে হবে না। তুমি আমাকে এক্সপ্লেইন করো, আমার বাইরে গায়ে তুমি যে হাত তুলেছো, কেন তুলেছো? কি অন্যায় সে করেছে? আর এই যে আঙ্কেল, আপনি তোর বাবা, বুজুর্গ মানুষ, আপনি আপনার মেয়েকে কি শিক্ষা দিয়েছেন? হ্যাঁ, বাড়ির কাজের লোকদের সাথে এই ধরনের ব্যবহার করতে? তার মানে ধরে নেওয়া যায় আপনি আপনার বাড়ির কাজের লোকের সাথে এই ধরনের ব্যবহার করেন? না আঙ্কেল, এটা তো মেনে নেওয়া যায় না। কাজের লোক হলেও তারাও তো মানুষ, মানুষের সাথে মানুষ কি এই ধরনের ব্যবহার করে? তারা কি ন্যূনতম একটু ভালো ব্যবহার আশা করেন আপনাদের কাছ থেকে? বাবা সৈকত শোনো, মানে ঘটনা হচ্ছে যে ও তো একটা চাকরের মতন দেখতে, আর মানে গেটটা খুলেই বলছে সৈকত ভাইয়া, তাই আমার মেয়ে ভাবছে বাড়ির মালিককে কেন ভাইয়া বলে ডাকবে। একটা সম্মান আছে না, বাড়ির মালিককে স্যার ডাকবে, যারা মহিলা তাদেরকে ম্যাডাম ডাকবে, আর ও কেমন ভাইয়া বলে ডাকছে। এই জন্য আমার মেয়ে রিয়াক্ট করছে। আসলে মালিককে কেমন করে ভাইয়া বলবে বলো? আচ্ছা সৈকত, যাই হয়েছে এবার বাদ দাও না। এবার তোমরা চিনেছি যে এটা আমার দেবর হবে সামনে, আর দেবর ভাবির সাথে তো একটু দুষ্টামি হয়, ওরকম একটু। হ্যাঁ বাবা, ও তো বিয়ের পরে ওর ভাবি হচ্ছে, তাই না? ভাবি হিসেবে একটা চর না হয় মেরে দিয়েছে। ও আচ্ছা, আমার ভাবি হিসেবে আমাকে একটা থাপ্পড় মেরেছে, তাই না? মানে আমার ভাবি তার দেবরকে থাপ্পড় মেরেছে, কিন্তু আমাকে যে যখন থাপ্পড়টা মেরেছিল তখন কিন্তু দেবর হিসেবে থাপ্পড়টা মারেনি। থাপ্পড়টা মেরেছিল একজন চাকর হিসেবে, একজন অসহায় মানুষ হিসেবে, গরিব হিসেবে। আমার সঙ্গে আপনারা যে ব্যবহারটা আজকে করেছেন, ঠিক এই ধরনের ব্যবহার আপনারা আর কত মানুষের সাথে করেন সেটা আপনার আচরণ দেখে এখন বোঝা যাচ্ছে। আর যারা এইরকম ছোট লোক, গরিব, অসহায় মানুষের সাথে করে, তারা কখনো আমার ভাবি হতে পারে না। আমি তাকে কখনো ভাবি হিসেবে মানবো না। থাম,
ও তখনই তোর ভাবি হবে যখন আমি ওকে বিয়ে করব। এরকম একটা মেয়ে তো আমি কখনো বিয়ে করব না, কারণ এই মেয়েটা আমার বাড়িতে আমার যখন মেহমানরা আসবে, আমার গ্রামের লোকজন যখন আসবে, তখন তো তাদের সাথে খুব বাজে বিহেভ করবে, চাকর বাকর বলে বাড়ি থেকে বের করে দিবে। এখন সে আমার ফিয়ন্সে, তার সাথে আমার বিয়ে হয়নি, এখনই সে এরকম ব্যবহার করছে, এরপরে তো আরো বাজে ব্যবহার করবে। সৈকত একটু বোঝার চেষ্টা করো, তোমার কথা ভুল হচ্ছে। আরো আগেই তোমার মতো মেয়েকে আমার চিনে নেওয়া উচিত ছিল, এখন চিনেছি। বেশ ভালো হয়েছে এই ধরনের একটা কোইন্সিডেন্স ঘটে গিয়েছে, তা না হলে তোমার আসল রূপটা তো আমার মুখের সামনে আসতোই না। শুনুন, আপনার মেয়েকে আমি বিয়ে করছি না, কারণ এই মেয়ে আমার বাড়ির বউ হবার কোনো যোগ্যতা রাখে না। সো আজকের পর থেকে আমাকে ভুলে যাও, আমার সাথে বিন্দুমাত্র যোগাযোগ করার চেষ্টা করবে না। ভাই শোন, শত হোক এরা আমাদের বাড়ির মেহমান, এদের চা নাস্তা খাইয়ে বাইরের দরজাটা দেখিয়ে দিস। ঠিক আছে ভাইয়া। তো আপনারা এখন কি করবেন? আমাদের বাসায় চা নাস্তা করবেন নাকি নিজেদের বাসায় গিয়ে চা নাস্তা করবেন? ও হ্যাঁ, আমার মনে হয় কি আপনাদের নিজের বাসায় গিয়ে চা নাস্তা করা উচিত। প্লিজ আসুন, এবার আসেন।